নমস্কার। আজ আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে এসেছি যে এটি বহুল চর্চিত, বহু আলোচিত, ব্যক্তি স্বার্থ এবং দেশপ্রেম। আমরা জানি যে এই বিষয়ে এত আলোচনা হয়েছে, এত কথা হয়েছে, এত তত্ত্ব রচনা হয়েছে, চিন্তাবিদরা এ নিয়ে ভেবেছেন, লিখেছেন, দিস্তে দিস্তে কাগজ ফুরিয়েছে, কিন্তু এই তর্কের কোনো নিরসন হয়েছে বলে আমরা জানি না। শুধু তাই নয়, এই নিয়ে বহু যুদ্ধের, বড় বড় যুদ্ধ, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুটি হয়েছে আমরা জানি, তারপরেও এই যে ব্যক্তি স্বার্থ আর দেশপ্রেম, এটা প্রবলভাবে একটি বিতর্কের জায়গায় এসে দাঁড়িয়েছে। যখনই এই দুটি বিষয় আসে, ব্যক্তি স্বার্থ এবং দেশপ্রেম, সঙ্গে সঙ্গে আমাদের ভেতরে, মানে অবচেতন মনে, আমাদের সাইকিকে একটা ধারণা বদ্ধমূল হয়ে আছে যে এই দুটি নিশ্চয়ই পরস্পর যেন শত্রু, মানে পরস্পর যুদ্ধ করার জন্য যেন তৈরি, দুজনে পরস্পর প্রতিদ্বন্দ্বী, বক্সিংয়ের রিংয়ে যেন দুজনে দাঁড়িয়ে আছে, একদিকে ব্যক্তি স্বার্থ, একদিকে দেশপ্রেম। কেউ কারো পরিপূরক নয়, একে অপরকে হারাতে চায়। আজকে আমরা কিন্তু একটু অন্যভাবে, অন্য রূপে একটু দেখতে চাই। একটা জিনিসকে দেখার অনেক রকম চোখ আছে, অনেক রকম কান আছে, অনেক রকম মন আছে। তা আমরা এটিকে, ওই যে বনাম মাঝখানে যে শব্দটা আছে না, প্রতিদ্বন্দ্বিতা, যুদ্ধ, একটা কুস্তির রিংয়ে দুদিকে থাকা, ওটা বাদ দিচ্ছি। বাদ দিয়ে আমরা বরঞ্চ অন্যভাবে দেখি যে ব্যক্তি স্বার্থ এবং দেশপ্রেম, এই দুটি যে পরস্পরের পরিপূরক, একটির সঙ্গে আরেকটি যে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আসুন না আজকে এইভাবে আমরা এটাকে দেখি, একটু অন্যভাবে দেখতে চেষ্টা করি, যাতে আমাদের এতদিনকার যে ধ্যান ধারণা, এতদিনকার ভাবনা, একভাবে ভেবে আসা একটু টাল খাক, একটু ভাবি, দেখা যাক কিভাবে এ দুটিকে মেলানো যায়। ব্যক্তি স্বার্থ আমরা সবাই জানি যে আর নিজের ভালো বোঝাটাই ব্যক্তি স্বার্থ। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু স্বার্থপরতা নয়। স্বার্থপরতা একটা অন্য জিনিস। তার মানে অপরকে ছোট করে, অপরকে শোষণ করে, অপরকে দমিয়ে রেখে নিজের ভালোটা শুধু বোঝা, সেটা স্বার্থপরতা। আমরা সেটা নিয়ে কিন্তু আলোচনা করছি না, এটা গুলিয়ে যায় অনেক সময়। আমরা শুধু ব্যক্তি স্বার্থ, মানে আমি কিভাবে ভালো থাকবো, আমি কিভাবে চলবো, আমি কিভাবে খাবো, আমার জীবন কিভাবে গড়ে তুলবো সুন্দরভাবে আমার মতো করে, এটা হলো ব্যক্তি স্বার্থ। আর দেশপ্রেম অনেক বড় ব্যাপার, পুরো দেশ নিয়ে ধারণা, দেশের ভালোবাসা, দেশের ঐতিহ্য, দেশ কি করে চলবে, দেশ কি করে ভালো হবে। দেশ মানে সমগ্র দেশের মানুষ, সমগ্র দেশের প্রকৃতি, সব কিছু নিয়ে আর কি। আচ্ছা বলুন তো, একটা ব্যক্তি যদি ভালো থাকতে না পারে, তাহলে কি দেশ ভালো থাকতে পারে? অথবা যদি উল্টো দিক থেকে পাওয়া যায়, দেশের যদি স্থায়িত্ব, নিরাপত্তা, স্থিতিশীলতা, আর্থিক উন্নতি এগুলো যদি না হয়, দেশ যদি নিজের পায়ে সমগ্রভাবে দাঁড়াতে না পারে, তাহলে কি একটি ব্যক্তি সুরক্ষিত থাকতে পারে? পারে না। ব্যক্তি যদি ব্যষ্টির স্বার্থ বলা যায়, তাহলে আর দেশ হলো সমষ্টি, মানে ব্যষ্টিকে বাদ দিয়ে সমষ্টি চলে না, সমষ্টিকে বাদ দিয়ে কিন্তু ব্যষ্টি কখনো চলে না। আচ্ছা, আমাদের যে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, আমরা সবাই সেই ইতিহাস জানি। আমরা সেই সব স্বাধীনতা সংগ্রামীদের, বড় বড় স্বাধীনতা সংগ্রামীদের নাম জানি: ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, সূর্য সেন, নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, প্রত্যেকের নাম আমরা জানি। এবং এরা অনেক বড় বড় স্বাধীনতা সংগ্রামী ছিলেন, এদের কথা সর্বজনের বিদিত। কিন্তু আমরা কি জানি, আরো বহু স্বাধীনতা সংগ্রামী, বহু বিপ্লবী, যাদের নাম জানি না, তাদের কত প্রাণ ঝরে গেছে, তাদের পরিবার ধ্বংস হয়ে গেছে। কি জন্য? না দেশকে স্বাধীন করার তাগিদে। আচ্ছা একবার ভাবুন তো, তাদের কি ব্যক্তিগত কোনো আশা আকাঙ্ক্ষা ছিল না? ব্যক্তিগত কোনো স্বপ্ন ছিল না? নিশ্চয়ই ছিল। তারা তো রক্ত মানুষের মানুষ, আমাদের মতো, সবার মতো। প্রত্যেকের যেমন একটা ব্যক্তিগত স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা, সংসার, পরিবার থাকে, তাদেরও ছিল, অবশ্যই ছিল। কিন্তু তাহলে
তারা তাদের ব্যক্তিগত সব কিছু সুখ স্বাচ্ছন্দ্য কেরিয়ার সব জলাঞ্জলি দিলে কেন দেশের কাজে ঝাঁপিয়ে পড়লেন, কেন সমষ্টির কাজে ঝাঁপিয়ে পড়লেন, কেন দেশমাতৃকাকে শৃঙ্খল মুক্ত করার কাজে নিজের জীবন বাজি রাখলেন? এটা তো ভাবনার আছে। কেন? কারণ তারা বুঝেছিলেন পরাধীন দেশের কোনো ব্যক্তি স্বার্থ থাকতে পারে না। কারণ পরাধীন দেশে ব্যক্তি স্বাধীনভাবে নিজের মতো করে নিজের ইচ্ছায় নিজের ভবিষ্যৎ গড়তে পারে না। কারণ তার পায়ে পায়ে সবসময় শিকড় লাগানো থাকে, দৃশ্য অথবা অদৃশ্য একটা আবরণ, একটা নিষ্পেষণ, একটা চাপ সবসময় থাকে। এটা আমরা সবাই জানি, পরাধীনতার ভারতবর্ষের ইতিহাস আমরা সবাই তার সাক্ষী। সেই জন্যে তার স্বাধীনতা চেয়েছিলেন। স্বাধীনতা কেন চেয়েছিলেন? যে যাতে স্বাধীন ভারতবর্ষে ব্যক্তি স্বার্থ আরও সুন্দরভাবে সুরক্ষিত থাকে, স্বাধীন ভারতবর্ষের মানুষ যেন স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে থাকে। এইটাই ছিল তাদের স্বপ্ন, এটাই ছিল তাদের ভিশন এবং মিশন। তার জন্য তারা সব কিছু দিয়েছেন। দেশ তো স্বাধীন হয়ে গেছে। আচ্ছা, এখনও কি আমাদের কোনো প্রয়োজন আছে দেশপ্রেমের? এখন তো আমরা ব্যক্তিগত স্বার্থ নিয়েই থাকতে পারি। আচ্ছা বলুন তো, যে শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, যে গবেষক গবেষণা করছেন, এই কিছুদিন আগে আমাদের একটি মহামারী চলে গেল, করোনা মহামারী সারা পৃথিবীতে হয়েছে। সারা পৃথিবীর সঙ্গে আমাদের দেশের বিজ্ঞানীরাও গবেষণা করেছেন এবং গবেষণা করে তারা অন্য বিজ্ঞানীর সঙ্গে সমষ্টিগতভাবে নিজেরাও আলাদা করেও করেছেন। যে ভ্যাকসিনগুলো আবিষ্কার করেছিলেন তাতে কি শুধু তাদের নাম করার জন্য? তারা গবেষণা করেছেন, তাদের কেরিয়ার সমৃদ্ধ হয়েছে তার জন্য কি শুধু? আপনারা সবাই জানেন এর একটাই উত্তর, না। তারা গবেষণা করেছেন ব্যক্তি স্বার্থে নয়, সমগ্র দেশ শুধু না, মানব সমাজের স্বার্থে। যাতে মানব সমাজ সুরক্ষিত থাকলে ব্যক্তিও সুরক্ষিত থাকবে। অথবা ভাবুন একজন কৃষক, তিনি চাষ করছেন। হ্যাঁ, নিশ্চয়ই তিনি নিজের উদরপূর্তির জন্য অবশ্যই চাষ করছেন, তার থেকে যায় হবে। কিন্তু তিনি চাষ করছেন বলে যে ফসল ফলাচ্ছেন, সেই ফসল খেয়ে তো আমরা বাঁচছি। তিনি চাষ করছেন বলে সমগ্র দেশের মানুষ খেতে পাচ্ছে। বা একজন শ্রমিক কলকারখানায় কাজ করছেন, মানে যে ক্ষেত্রে যে কাজই করুন না কেন, ছোট হোক বড় হোক, মেধার কাজ হোক অথবা পরিশ্রমের কাজ হোক, প্রত্যেকটি মানুষ যদি সঠিকভাবে সততার সঙ্গে তার কাজটি সুন্দরভাবে করেন, তাহলে অবশ্যই তার ব্যক্তি স্বার্থ সুরক্ষিত থাকবে, কিন্তু সঙ্গে সঙ্গে দেশের স্বার্থও সুরক্ষিত থাকবে। আমরা সমস্ত মহাপুরুষরা তো একটা কথাই বলে গেছেন যে পরার্থে প্রাজ্ঞ উৎসৃজে, মানে পরের জন্যে নিজের প্রাণটা দেবে। কিন্তু তার আগে আরেকটা কথা বলেছেন, আত্মনমোক্ষার্থ, মানে নিজের মুক্তি, মানে নিজের মুক্তি আর পরের হিত। নিজের মুক্তি দরকার, এটা ব্যক্তি স্বার্থ, কিন্তু যে আমার মুক্তি দরকার বা আমার যে পুরুষার্থ সফল করার দরকার, আবার সঙ্গে সঙ্গে কিন্তু তারা ভেবেছেন অপরের হিত, অপরকেও সেই ভালো জিনিসটার ভাগ দিতে হবে। যেমন বিদ্যা শুধু নিজে শিখলে হয় না, দান করতে হয়, তাতে ব্যক্তি স্বার্থ যেমন সুরক্ষিত থাকে, অন্য লোকও তাতে শিক্ষিত হতে হয়। ঠিক ওই জায়গাটা মিলে যাচ্ছে ব্যক্তি স্বার্থ আর দেশপ্রেম। দেশপ্রেমটা তো আমাদের সবার মধ্যে কিছু কিছু আছে, কিন্তু খুব সুন্দরভাবে যদি আমরা ব্যক্তি স্বার্থের সঙ্গে দেশপ্রেমটা মেলাতে পারি, তাহলে কিন্তু আমাদের ব্যক্তি যেমন সুরক্ষিত থাকবে, দেশও সুরক্ষিত থাকবে। আমরা সবাই চাই আমাদের দেশ পরম বৈভব সঞ্চয় করবে, আমরা চাই কিনা? চাই। কিন্তু তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের যে পরিশ্রম করতে হবে ব্যক্তিগতভাবে, তাতে কিন্তু আমরা সুরক্ষিত থাকবো। স্বাধীন ভারতে দেখুন অনেক দুর্যোগ এসছে, অনেক কিছু এসছে, যুদ্ধ এসছে, এমার্জেন্সির সময়কার যে গণতন্ত্রের উপর নিষ্পীড়ন এসছে, সব কিছু এসছে। আচ্ছা বলুন তো, এমার্জেন্সির সময় যে বেশ 1 লক্ষ লোক সত্যাগ্রহ করে তারা জেলে গিয়েছিলেন, কেন? এত স্বাধীন দেশ। এই জন্য গিয়েছিলেন
যে দেশ স্বাধীন, কিন্তু এমার্জেন্সি হয়ে গেছে, মানুষের অধিকার ভুলুণ্ঠিত হয়ে গেছে, গণতন্ত্র বিপন্ন, স্বাধীনভাবে কথা বলার অধিকার কিন্তু ছিল না। সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই তারা জানতেন যে যদি সমগ্র দেশব্যাপী গণতন্ত্র, প্রেস সেন্সরশিপ যদি তোলা যায়, সমষ্টির অধিকারকে যদি সুরক্ষিত করা যায়, তাহলে ব্যক্তির অধিকার সুরক্ষিত থাকবে। গণতন্ত্র সুরক্ষিত যদি থাকে, ব্যক্তি যদি কথা বলতে পারে, তাহলে সমস্ত দেশ সুরক্ষিত থাকবে। কারণ দেশ এক হয়ে তখন উন্নতি করতে পারবে, শুধু না, বিদেশি শত্রুর বিরুদ্ধেও মাথা তুলে দাঁড়াতে পারবে। আমরা জানি অনেক কিছু আমাদের দেশে এসছে। এই যে 71-এর যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, লাখ লাখ শরণার্থী এসছে, সামলাতে পেরেছি। কি করে সামলালাম? তাতে আমাদের ব্যক্তি স্বার্থের হানি অনেকটা হয়েছে, আমাদের ওপর অনেক ট্যাক্স চাপাতে হয়েছে, আমাদের সেবা করতে যেতে হয়েছে, অনেক কিছু আমাদের ত্যাগ করতে হয়েছে। কিন্তু কেন সেটা? কারণ দেশ বাঁচানোর স্বার্থে। আমরা সবাই উপলব্ধি করতে পেরেছিলাম, কেউ আমাদের বলে দেয়নি যে আমাদের দেশ যদি বিদেশি শত্রুর বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হতে পারে, তাহলে আমাদের স্বার্থ খুব সুন্দরভাবে সুরক্ষিত থাকবে। এটা একেবারে অভিজ্ঞতালব্ধ সত্য। সেই জন্যে ব্যক্তি স্বার্থ আর দেশপ্রেম মধ্যে কোনো বনাম নেই, কোনো দ্বন্দ্ব নেই, কোনো দ্বন্দ্ব থাকা উচিত নয়। যদি দ্বন্দ্ব থাকে, তাহলে সেই ব্যক্তির যেমন উন্নতি হবে না, সে দেশেরও কোনো উন্নতি হবে না। আর যেখানে ব্যক্তি স্বার্থ এবং দেশপ্রেম মিলে যাবে, সেইখানে কিন্তু ব্যক্তির উন্নতি, দেশের উন্নতি। আমি সকালে শরীরচর্চা করি, কেন করব না? আমার শরীরটা ভালো থাকবে। আমার শরীর যদি ভালো থাকে, এরকম প্রত্যেকেই যদি ভাবে আমার শরীর ভালো থাকবে, তাহলে দেশের সমস্ত মানুষের শরীর সুস্থ থাকবে। আর দেশের শরীর যদি সুস্থ থাকে, তাহলে ব্যক্তিরও শরীর সুস্থ থাকবে। এই যে ভাবনাটা যে আমি আমাকে সুস্থ রাখবো, আমার কেরিয়ার সুরক্ষিত রাখবো, আমার ভবিষ্যতের জন্য পড়াশোনা করব, আমার মূল লক্ষ্য কী হবে? আমাদের দেশের বৈভবশালীতা। আমাদের খুব সুন্দর শাস্ত্রটা খুব সুন্দরভাবে আমাদের আছে। আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে দর্শন, তার মূলে ব্যক্তি আছে। কিন্তু ব্যক্তি থেকে কিভাবে? ব্যক্তি থেকে আমরা পরিবার, যদি একটা সার্কেল করা যায়, একটা বৃত্ত আঁকা যায়, ব্যক্তিতে একটা বিন্দু যদি হয়, তা ব্যক্তি থেকে পরিবার, পরিবারের পরে প্রতিবেশী, প্রতিবেশীর পরে আমাদের জেলা, জেলার পরে আমাদের রাজ্য, আমাদের সমাজ, তারপরে আমাদের রাষ্ট্র, এবং তারপরে আমাদের সমগ্র বিশ্ব। এই যে সার্কেল এরকমভাবে করা যায়, এটাকে একটি তাত্ত্বিক রূপ দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে একাত্ম মানব দর্শন। মানে সমগ্র মানব জাতির সঙ্গে, মানব জাতি বড়, বিশাল বড়, তার সঙ্গে আমি, এই যে ছোট আমি ব্যক্তি, আমি ব্যক্তির সঙ্গে মানব জাতির যে একাত্মতা বোধ করা, এই বোধের যে দর্শন, এই চৈতন্যের দর্শন কিন্তু আমাদের দেশে আছে, প্রথম থেকেই আছে। সেটাকে তার একটা মডেল হলো একাত্ম মানব দর্শন। বিদেশি মডেলটা অন্যরকমভাবে, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার মিল থাকে না, প্রত্যেকটা সার্কেল আলাদা আলাদা থাকে। তা আমাদের তা না, আমাদের বিন্দু থেকে শুরু হয়ে একটা অখণ্ড মণ্ডলাকরণ ব্যাপ্তম যেন চরাচরম, সেটা কিন্তু একটা বিন্দু থেকে শুরু হয়। এই যে ভাবনা, এই ভাবনাটা আজকে আমাদের সবচেয়ে বেশি দরকার। কারণ যখন ব্যক্তিতে স্বার্থের দ্বন্দ্ব, আর তার ফলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয় সমগ্র দেশ। আজকের যে ভাবনা আপনাদের সাথে ভাগ করে নিলাম, রবি ঠাকুরের একটি কবিতার কিছু লাইন দিয়ে শেষ করছি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনে উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। নমস্কার।